আচ্ছা, তোমরা দেখেছো যে তোমাদের আমি একটা লিস্ট দিয়েছিলাম যে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেনের এখানে লিস্ট এই অধ্যায় থেকে যা যা পড়তে হবে আর কি। তাহলে এখানে আমি যেভাবে তোমাদের সিরিয়াল অনুযায়ী পড়াইছি সেভাবেই তোমাদের এখানে আমি সাজাই দিয়েছি যে যাতে তোমাদের মানে খুঁজতে অসুবিধা না হয়। যে এখানে তাহলে আজকে আমরা এই জিনিসগুলো আমাদের পড়া হয়ে গেছে যে চিলেট, তারপর এগুলো তোমরা বিগত ক্লাস রেকর্ড আছে, কেউ যদি মিস করো ওখান থেকে তোমরা দেখে নিবা। আর আজকে আমরা স্টিরিওশন নিয়ে আলোচনা করব, জটিল যৌগের, যেটা তোমাদের প্রতি বছরই দেখবা যে পরীক্ষায় আসে। এই যে এই কোশ্চেনগুলো, যে জ্যামিতিক সমানুতা অথবা আলোক সমানুতা। তাহলে আজকে আমাদের আলোচনার টপিকস হলো এই যে জটিল যৌগের তোমার জ্যামিতিক সমানুতা, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এখন বলতে পারো যে ভাই এটা তো 22 সালে আসছে বা এই টাইপের, এখানে লেখা তো 22। আচ্ছা, 22 সালে আসছে মানে এই যে তোমাদের আসতে পারবে না, তোমাদের এটা আসবে অন্যভাবে। যেমন আসতে পারে স্টিরিওশন আসতে পারে, অথবা তোমাকে দুইটা যৌগ দিয়ে বলবে যে এটার কি কি জ্যামিতিক সমাণু সম্ভব সেগুলা আঁকো, অথবা হুবহু এই প্রশ্নও আবার তোমার পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, কারণ এটা এমনই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের জন্য। তারপর আলোক সমানুতা, তাহলে আলোক সমানুতাটা আমাদেরকে পড়তে হবে। তারপর আমাদের এই রিলেটেড আরো দুইটা কোশ্চেন আলাদাভাবে আসে, সেটা হলো দেখো 4 সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগের এস্টিরি রসায়ন আলোচনা করো। আর একটা হলো 6 সন্নিবেশ বিশিষ্ট জটিল যৌগের এস্টিরি রসায়ন আলোচনা করো। এখানে একটু তোমাদের কনফিউশন আমি ক্লিয়ার করে নেই। যদি তোমাকে বলা হয় স্টিরিও রসায়ন আলোচনা করো, এটা ভালো করে খেয়াল করে শুনবা। যদি বলা হয় কোশ্চেনে যে স্টিরিও রসায়ন আলোচনা করো, তখন তুমি এখানে কি করবা? জ্যামিতিক এবং আলোক, জ্যামিতিক এবং আলোক দুইটা সমানতাকেই তোমার এখানে দিতে হবে। দুইটা সমানতাই তোমার দেখাইতে হবে, মানে 4 সন্নিবেশ যৌগগুলোর ক্ষেত্রে সেটা দেখাইতে হবে অল্প অল্প করে। ধরো তুমি একটা এক্সাম্পল দিয়ে একটা জ্যামিতিকের সিস্টেন্স এক্সাম্পল দেখাবা, একটা আলোক সমানুতার এক্সাম্পল দেখাবা, ঠিক আছে? তাহলে আমাদের পড়ার টপিকস হলো দুইটা, একটা হলো জ্যামিতিক সমানুতা, একটা হলো আলোক সমানুতা। আর এদের ভিতরে দুইটা ক্যাটাগরি আছে, কারো 4 সন্নিবেশ বিশিষ্ট, কারো 6 সন্নিবেশ বিশিষ্ট, মানে সন্নিবেশ সংখ্যার উপর এগুলো ডিপেন্ড করে। আচ্ছা, আর একটা হলো তোমার আসে 6 সন্নিবেশ বিশিষ্ট জটিল যৌগের স্টিরিওশন আলোচনা হবে। তাহলে স্টিরিওশন যখনই বলবে, তোমাদের স্টিরিওশনটা আসার মানে পসিবিলিটি বেশি, আলাদাভাবে না আসে। যে জ্যামিতিক এবং আলোক সমানুতা দুইটাকেই তোমার এখানে কম্বিনেশন করে লিখতে হবে, মানে দুইটা সমানুতাকেই তোমাকে এখানে উল্লেখ করতে হবে অল্প অল্প করে, যেভাবে তোমার কোশ্চেনের মার্ক থাকে ওই অনুযায়ী উল্লেখ করতে হবে, যেটা আমি তোমাদের সব ক্লাসেই বলি। তাহলে আচ্ছা, আজকে তাহলে আমরা জ্যামিতিক সমানুতা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, যে কিভাবে হয় জ্যামিতিক সমানুতা, কারা কারা প্রদর্শন করে, এগুলো নিয়ে আমরা মোটামুটি সমাধানগুলো সলভ করব। তারপর দেখো আরো একভাবে কোশ্চেন আসে, দেখো এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই টাইপের আসতে পারে। এই সমানুতা কি? নিম্নলিখিত জটিল আয়নগুলোর সম্ভাব্য সকল জ্যামিতিক সমানুগুলো আঁকো। তাহলে এই জিনিসগুলোর ভিতরে কত ধরনের জ্যামিতিক সমানু সম্ভব সেগুলো তোমার চিত্রে শুধু আঁকতে হবে, শুধু আঁকতে বলছে, আঁকলেই তোমার এখানে যদি 6 মার্ক থাকলে আঁকলেই তুমি 6 মার্ক পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে এটা আরো সহজ, জাস্ট চিত্রটা এঁকে দিবা তাহলেই হয়ে যাবে। তাহলে এই তিনটা যে আসবে এমন না, আমরা যতগুলো আমি এখন তোমাদেরকে করাবো ওই সবগুলো, এই যে লেখা আছে শীট থেকে সবগুলো উদাহরণ প্র্যাকটিস করবে। এর মানে হলো আমি তোমাদেরকে যেগুলো আমার এখানে নোট করা আছে আমার নিজের, সেগুলো সহ তোমরা আরো যদি পারো বই থেকে এক্সট্রা প্র্যাকটিস করবা। এই হলো তোমাদের কাজ। তবে আরো একটা কোশ্চেন এখানে খুবই গুরুত্বপূর্ণ, এইটা এটা 16 সালে আসছে, তোমাদের এই যৌগটা না দিলেও অন্য একটা যৌগ দিয়ে তোমাদের আসতে পারে। তার মানে হলো এই কনসেপ্ট থেকে বিভিন্ন রকমের তোমার কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। এই জন্য খুব ভালোভাবে এই দুইটা কনসেপ্ট আমাদের আত্মস্থ করতে হবে। তাহলে এখানে দেখো বলছে সিস সমাণু আলোক নিঃসক্রিয় কিন্তু ট্রান্স সমাণু নয় কেন, ব্যাখ্যা করো, ঠিক আছে? তাহলে আমি গ্রুপে তোমাদের বলছিলাম একটা চিত্র দিয়ে, যে সবসময় মনে রাখবে যে ট্রান্স তোমার আলোক সক্রিয় সমাণু প্রদর্শন করে না, কিন্তু তোমার সিস যারা আছে তারাই তোমার আলোক সক্রিয় সমানুতা প্রদর্শন করে। আজকে আমরা দেখব যে কিভাবে সিস সমানু হয়, কিভাবে ট্রান্স সমান হয়। তাহলে এইগুলো পড়লেই আমাদের এই অধ্যায়ের মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে। তারপর এখানে টিকার জন্য আমি কিছু তোমাদের কোশ্চেন দিয়েছিলাম, লিঙ্কেজ, আন্তঃস্থ জটিল যৌগ, সন্নিবেশ স্কয়ার, এগুলা বাকি যেগুলো আছে এগুলো আমরা পরবর্তী ক্লাসে সমন্বয় করে নিব। আচ্ছা, তাহলে আজকে আমাদের মেইন টপিকস আমি শুরু করি। কারো কোথাও যদি অসুবিধা, আর এই জিনিসগুলো হলো প্র্যাকটিসের ব্যাপার, তো এগুলো তোমরা বারবার খাতায় আঁকতে হবে, এবং এটা এক একজন এক একভাবে মনে রাখে। তোমরা নিজেদের কাছে যেটা সহজ মনে হয় এভাবে মনে, আমি একভাবে তোমাদের ওয়ে বলে দিব, তারপর তুমি নিজেদের মতো যদি কোনো টেকনিক বের করে মনে রাখতে পারো সেভাবে মনে রাখবা। অ্যাটলিস্ট এখানে যেরকম আছে এরকমই আর কি পরীক্ষায় দেওয়ার চেষ্টা করবা, তাহলেই হবে। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা দেখো এভাবে আসতে পারে যে সন্নিবেশ যৌগে জ্যামিতিক সমানুতা বা সিস্টান সমানুতার সূত্র, জ্যামিতিক সমানুতা যাহা তাহাই তোমার কি সিস্টান সমানুতা, যেটা আমরা স্টিরিও রসায়নে
অনেক অনেকভাবে আমরা এগুলো আলোচনা করছিলাম। স্টিরিওশন কোর্সে যারা আছো তোমরা অবশ্যই দেখছো যে অনেক ডিটেলসে এই জিনিসগুলো সম্পর্কে আমরা বিস্তারিত বলছিলাম। আচ্ছা, এখন আগে আমরা একটু শর্তগুলা সম্পর্কে আলোচনা করে নেই যে এর কি কি শর্তগুলো আছে। তাহলে দেখো, যে সকল জটিল যৌগে ন্যূনতম দুইটি ভিন্ন প্রকৃতির লিগ্যান্ড থাকে, তাহলে এটা হলো 1 নম্বর শর্ত। দুইটো ভিন্ন প্রকৃতির লিগ্যান্ড মানে কি? ধরো একটা যৌগের ভিতরে একটা আছে NH3 লিগ্যান্ড আর একটা আছে ক্লোরিন লিগ্যান্ড, তাহলে এরকম দুইটা আলাদা আলাদা তোমার লিগ্যান্ড থাকতে হবে। এটা হলো তার 1 নম্বর শর্ত, যে মিনিমাম দুইটা তার ভিন্ন প্রকৃতির লিগ্যান্ড থাকতে হবে। এই হলো তার 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্তটা কি? 2 নম্বর শর্ত, যে সকল জটিল যৌগের কেন্দ্রীয় ধাতব আয়নের চারপাশে লিগ্যান্ডগুলোর জ্যামিতিক অবস্থানটা ভিন্ন হবে, তারা তোমার জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। মানে কেন্দ্রীয় যে ধাতব আয়নটা আছে, ধরো আমরা নিচে যদি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল আমাদের সামনে আছে, ধরো এই যে একটা এক্সাম্পল, এখানে কেন্দ্রীয় ধাতব আয়ন আছে এই যে প্লাটিনিয়াম, তাহলে প্লাটিনিয়ামের চারপাশে যারা আছে তাদের জ্যামিতিক স্ট্রাকচারটা আলাদা হবে। ঠিক আছে? তাহলে ধরো এইটার স্ট্রাকচার একরকম হবে আর এইটার স্ট্রাকচার অন্যরকম হবে, এরকম হলে তারাই তখন একমাত্র কি করতে পারবে, তোমার জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারে। আচ্ছা, তাহলে এই হলো বেসিক দুইটা শর্ত জ্যামিতিক সমানুতার। এছাড়া বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। তাহলে জটিল যৌগের জ্যামিতিক সমানুতায়ের আণবিক সংকেত একই, কিন্তু কেন্দ্রীয় পরমাণুর চারপাশে লিগ্যান্ডগুলোর আপেক্ষিক বিন্যাস ভিন্ন হবে। যেমন দেখো, এখানে এই দুইটা যৌগেরই সংকেত সেম, তোমার এই যে Pt NH3 দুইটার সংকেত একই, কিন্তু দেখো এদের ভিতরে যে আণবিক গঠন, এই আণবিক গঠনটা কিন্তু ভিন্ন। এখানে দেখো দুইটা ক্লোরিন আছে একই পাশে, কিন্তু এখানে এইটার ক্লোরিন দুইটা আছে তোমার বিপরীত পাশে। ঠিক আছে? এভাবে করে আমরা মনে রাখবো। তাহলে দুইটার স্ট্রাকচার কিন্তু আলাদা, কিন্তু এর তোমার সংকেতটা কিন্তু একই। তাহলে এইটাই ওখানে বলছে যে আণবিক গঠন, তোমার এখানে কি বলছে দেখি, আণবিক সংকেত একই, কিন্তু এর কেন্দ্রীয় পরমাণুর চারপাশের লিগ্যান্ডগুলোর আপেক্ষিক বিন্যাস ভিন্ন। মানে মাঝখানে যে কেন্দ্রীয় ধাতব পরমাণুটা আছে, এর চারপাশে যে লিগ্যান্ডগুলো আছে তাদের মানে বিন্যাসটা ভিন্ন হয়, মানে অ্যারেঞ্জমেন্টটা ভিন্ন হয়, একজন এক জায়গায় থাকে আর একজন অন্য জায়গায় থাকে, এরকম। তারপর দেখো, জটিল যৌগের দুইটি লিগ্যান্ড পাশাপাশি বা বিপরীত দিকে থাকতে পারে। তাহলে দুইটা পাশাপাশি থাকতে পারে অথবা বিপরীত দিকে থাকতে পারে। পাশাপাশি থাকলে আমরা তাকে বলবো সিস সমাণু, এবং বিপরীত দিকে থাকলে তাকে আমরা বলবো ট্রান্স সমাণু। আচ্ছা, এগুলো হলো বেসিক বৈশিষ্ট্য। এছাড়াও আরও এর ভিতরে ব্যতিক্রম আছে, অনেক কিছু আছে। তারপর দেখো, জটিল যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়। তাহলে যারা তোমার জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে, তাদের তোমার ভৌত এবং রাসায়নিক ধর্মের ভিতরে গঠনগুলার মানে আইসোমার মানে সমাণুগুলার ভিতরে ভৌত এবং রাসায়নিক ধর্মেও তোমার কি দেখা যায়, পার্থক্য দেখা যায়। তারপর দেখো, কেন্দ্রীয় ধাতব পরমাণুর সন্নিবেশ সংখ্যা ও যৌগের আকৃতির উপর জ্যামিতিক সমানুতা নির্ভরশীল। এখন সন্নিবেশ সংখ্যাটা বুঝতে হবে। আমরা একেবারে প্রথম ক্লাসে সন্নিবেশ সংখ্যা নিয়ে আলোচনা করছি, আবার আমি একটু সহজে বলতেছি। সন্নিবেশ সংখ্যা মানে ধাতব পরমাণুর সঙ্গে তোমার যে কয়টা লিগ্যান্ড যুক্ত থাকবে সেই কয়টাই হলো, অথবা যে কয়টা লিগ্যান্ড যে কয়টা বন্ধন তৈরি করবে সেই কয়টাই হলো তার সন্নিবেশ সংখ্যা। আচ্ছা, মূলত লিগ্যান্ডের সংখ্যাই তুমি সন্নিবেশ সংখ্যা ধরতে পারো। যেমন এখানে দেখো, এখানে টোটাল লিগ্যান্ড আছে তোমার 4টা। এখানে আমি উদাহরণ দিই, দেখো NH3 আছে 2টা এবং ক্লোরিন আছে 2টা, তাহলে এর টোটাল সন্নিবেশ সংখ্যা হবে তার 4। আচ্ছা, তারপর দেখো, হ্যাঁ, তাহলে সন্নিবেশ সংখ্যা এবং যৌগের আকৃতির উপর তোমার কি করে জ্যামিতিক সমানুতা টা নির্ভরশীল। যেমন যাদের সন্নিবেশ সংখ্যা 2 এবং 3 তারা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে না, কিন্তু যাদের ক্ষেত্রে সন্নিবেশ সংখ্যা 4 এবং 6 তারা তোমার জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এক জ্যামিতিক সমানুতা প্রদর্শন করতে হলে তাকে মিনিমাম 4টা অথবা 6টা লিগ্যান্ডের সাথে সংযুক্ত থাকতে হবে। এই জন্যই একে দুইটা আলাদা পার্টে ভাগ করা হয়। একটা হলো 4 সন্নিবেশ বিশিষ্ট জটিল যৌগের জ্যামিতিক সমানুতা, আর একটা পার্ট হলো তোমার 6 সন্নিবেশ বিশিষ্ট জটিল যৌগের জ্যামিতিক সমানুতা। এই দুইটা পার্ট নিয়ে আলাদা আলাদাভাবে আমাদের এই জন্য আলোচনা করতে হয়। এখন তোমাকে যদি কিছু না বলে দেয় তারা নির্দিষ্টভাবে, যে স্টিরিওশন শুধু বলে দেয়, সেক্ষেত্রে তুমি যে এক্সাম্পলটা যে কোনো একটা পার্ট থেকে দিলেই হবে। তুমি 4 থেকেও দিতে পারবা, তুমি 6 থেকেও দিতে পারবে, এক্ষেত্রে তুমি নিজেদের মতো দিতে পারবা। কিন্তু যখন ওরা বলে দিবে যে 4 সন্নিবেশ বা 6 সন্নিবেশ, তখন শুধু তোমার ওইটার এক্সাম্পলই দিতে হবে, তখন অন্যটা দিলে হবে না। আচ্ছা, তাহলে এখন আমরা একটু বিস্তারিত দেখি। তাহলে আগে আমরা 4 সন্নিবেশটা সম্পর্কে আমরা জানবো। তাহলে 4 সন্নিবেশ যাদের আছে, মানে যাদের চারপাশে 4টা লিগ্যান্ড আছে, সোজা কথা আমরা এভাবে মনে রাখবো, যে সকল ধাতুর চারপাশে, তাহলে এদের স্ট্রাকচার দুই রকম হতে পারে। একটা হলো বর্গাকার সমতলীয়, আর একটা হতে পারে চতুস্তলিকীয় বিন্যাস।
ঠিক আছে? আচ্ছা। তাহলে এখানে শুধুমাত্র বর্গাকার সমতলীয় যে স্ট্রাকচারটা থাকবে সেটার বেলায় শুধু তোমার কি সম্ভব? সিস ট্রান্স সমাণু সম্ভব। আর চতুস্তলিকও যে আছে সেটার ভিতরে তোমার সিস ট্রান্স সমাণু সম্ভব নয়, কারণ এখানে 4টা লিগ্যান্ডই সমদূরত্বে অবস্থান করে। ঠিক আছে? এভাবে করে আমরা এই জিনিসগুলো মনে রাখবো। আর শুধুমাত্র কিসে সম্ভব? বর্গাকার সমতলীয়তে সম্ভব। তাহলে এইজন্য এটা টিক দিছি, আর এটা আমি এটা সংক্ষেপে বোঝানোর জন্য আরকি। আচ্ছা, এখন আমরা তাহলে বর্গাকার সমতলীয় জ্যামিতিক সমানুতাগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন এদের ভিতরে আবার কয়েক ধরনের টাইপ আছে। তাহলে তোমাদের এই প্রত্যেকটা টাইপ সম্পর্কে ভালোভাবে আইডিয়া থাকতে হবে যে কোন টাইপে কিরকম স্ট্রাকচার হবে। ঠিক আছে? এরকম এখানে যেরকম আমি তোমাদেরকে লিখে দেখাইছি এরকম তোমরা খাতায় একেবারে নোট করবা সবগুলা। তাহলে দেখো আমি এখানে টোটাল কয়টা, এখানে 6 7 8 9টা টাইপ দেখাইছি তোমার বর্গাকার সমতলীয় যৌগের। এখানে আবার দেখো, তাহলে টাইপগুলো আমি একটু কিভাবে সংকেত কোনটা লিখছি আমি একটু তোমাদেরকে বলতেছি। এখানে যে বড় হাতের এমটা লিখছি, এই এম দ্বারা বোঝানো হচ্ছে কেন্দ্রীয় ধাতব পরমাণু, মানে মাঝখানে যে ধাতব পরমাণু থাকবে, ধরো প্লাটিনিয়াম, তার 4 হাতে তোমার 4জন আছে লিগ্যান্ড, তাহলে এই মাঝখানের ধাতুটাকে আমি এম দ্বারা প্রকাশ করব সব সময়। আর এখানে ছোট হাতের যে এবিসিডি যেগুলাই তুমি দেখবে সেগুলো হলো মূলত একদন্তী লিগ্যান্ড, একদন্তী লিগ্যান্ড বা এক দাঁত বিশিষ্ট লিগ্যান্ড আমরা জানি, যাদের একটা মাত্র তোমার কি থাকে, দাতা পরমাণু থাকে, যেগুলো আমি শুরুর ক্লাসে আলোচনা করেছি। তোমাদের যদি কারো এই জিনিসগুলো বুঝতে অসুবিধা হয় তোমরা আগের ক্লাসগুলো আবার একটু রিপিট করে দেখে নিবা, তাহলেই হবে। আচ্ছা, তারপর দেখো যখন আমরা এবি লিখবো, এবি এবি মানে দুইটাই তোমার এখানে ক্যাপিটাল লেটারে এ এবং বি, তখন এ দ্বারা বুঝাবো আমরা অপতিসম দ্বিদন্তী লিগ্যান্ড। আচ্ছা, এখানে একটু অনেকের বুঝতে অসুবিধা যে অপতিসম কি আর প্রতিসম। অপতিসম মানে হলো অসমান, মানে দুইটা সেম না, সোজা কথা। মানে ধরো আমাদের এখানে ধরো দুইটা আলাদা দাতা গ্রুপ থাকবে আর কি। ধরো আমরা এখানে NO2 নিলাম, সাপোজ আমরা এটা ধরে নিলাম NO2, তাহলে এইটা একটা হলো অপ্রতিসম দ্বিদন্তী লিগ্যান্ড, ধরো আমরা ধরে নিলাম এটা, কারণ এর ভিতরে তোমার দুইটা তোমার দাতা গ্রুপ আছে, এখানে নাইট্রোজেনও দাতা গ্রুপ, এখানে অক্সিজেনও তোমার কি দাতা গ্রুপ। ঠিক আছে? এই জন্য এর নাম হলো অপ্রতিসম, মানে দুইটা আলাদা আলাদা তার কি থাকবে, দাতা পরমাণু থাকবে। আর যখন দুইটা দাতা পরমাণুই সেম হবে তখন তুমি ওকে বলবা যে প্রতিসম দ্বিদন্তী লিগ্যান্ড। যেহেতু এখানে দুইটা লেটার আছে তার মানে এই দুইটা লেটার দ্বারা বোঝাচ্ছে দ্বিদন্তী। আর যদি এ বি দুইটা থাকে তখন বুঝবা যে দুইটা আলাদা দাতা পরমাণু, আর দুইটা যদি দেখো সেম ক্যাপিটাল লেটার তখন এটা হলো তোমার প্রতিসম দাতা পরমাণু। এখন এগুলো আমি কেন পড়াচ্ছি, এগুলা এগুলা থেকে তুমি যদি পড়ো টাইপগুলা, তাহলে তোমার যে কোনো স্ট্রাকচার তোমার যদি পরীক্ষা আসে তখন ওইগুলো তোমার বুঝতে খুব সহজ হবে এবং খুব সহজেই তুমি অ্যান্সার করে পড়তে পারো যে এই টাইপের ভিতরে এটা আর কি পড়ছে, তাহলে চিত্রটা এরকম হতে পারে বা হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো প্রথম স্ট্রাকচার, এরকম স্ট্রাকচারগুলো তুমি খাতায় উঠাবা। তাহলে এখানে টাইপ 1 2 এবং 3 এগুলো তোমার আবার জ্যামিতিক সমতা প্রদর্শন করে না, তাহলে তিনটা টাইপ অলরেডি আমাদের কমে গেল। দেখো এই যে 1 2 এবং 3 এগুলো তোমার কি করে না, জ্যামিতিক সমতা প্রদর্শন করে না। আচ্ছা, কারণ এদের কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত লিগ্যান্ডের সম্ভাব্য বিন্যাস একই ধরনের হয়, মানে এদেরকে তুমি যেভাবেই সাজাও না কেন এদের গঠনটা একই রকম হবে। ঠিক আছে? যেমন আমি একটা প্রথমটা দিয়ে আমি যদি একটা এক্সাম্পল দেই, এটা শুধুমাত্র কিন্তু বর্গাকার সমতলীয় ক্ষেত্রে। ঠিক আছে? এটা এভাবে মনে রাখবো। আচ্ছা, আমি এটা এক্সাম্পল দেই। মাঝখানে আমি ধরলাম একটা মেটাল বা ধাতু এবং এর চারপাশে 4টা এ আছে। ঠিক আছে? এখন এইটাকে তুমি যেভাবেই ঘুরাও না কেন এর চারপাশে কিন্তু এই এই থাকবে। সেই জন্য এটার তোমার আলাদা কোনো তোমার বিন্যাস তৈরি করা সম্ভব নয়। আবার তোমার A3B, A3B মানে কি তোমার এখানে তিনটা তোমার এ থাকবে আর একটা তোমার বি থাকবে। ঠিক আছে? তাহলে এরকম দুইটা তোমার এখানে সেম নাই, মানে এখানে বি একটা আলাদা। এখানে যদি A2B2 থাকতো তখন এখানে সমানু হইতো। সেক্ষেত্রে আমরা দুইটা একই দিকে বলতাম আর দুইটা বিপরীত দিকে বলতাম। এইটা শুধুমাত্র কি বর্গাকার সমতুল্যদের ক্ষেত্রে। আর যারা অষ্টক তুল্য তাদের ক্ষেত্রে আবার একটু রুলস ভিন্ন আছে, সেগুলো আমি দেখাবো সামনে। আর পরবর্তী দেখো A B3 মানে তিনটা বি একটা এ এরকম থাকলেও তোমার সমানু সম্ভব না, কারণ এখানে একটা এর সাথে তোমার মানে সেম হবে এরকম কেউ এখানে নাই, যাতে আমরা বলতে পারবো না যে এই দুইটা একই দিকে আছে এটা বিপরীত দিকে আছে, ফলে এই তিনটার তোমার কি জ্যামিতিক সমানু সম্ভব নয়। তাহলে পরীক্ষায় যদি দেখো যে এরকম কোন স্ট্রাকচার তোমার দিয়ে দিছে তাহলে তুমি আগেই বলে নিবা যে এর জ্যামিতিক সমানু সম্ভব নয়, কারণ এখানে তোমার
এই স্ট্রাকচারে আছে, অথবা এখানে একদন্তী লিগ্যান্ড আছে এক ধরনের একটা আর আরেক ধরনের আছে তিনটা, ফলে এখানে জ্যামিতিক সমাধান সম্ভব নয়। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে দেখো এখানে এইটা দুইটা আছে, মিনিমাম তোমার এইটাও দুইটা আছে, মিনিমাম এইটা দুইটা আছে, তারপর এখানে দেখো এ বি সি ডি দুই, এখানে 4 ধরনের আলাদা আলাদা লিগ্যান্ড আছে, এদের ক্ষেত্রে আবার আলাদা ই হবে। আবার এখানে দেখো দুইটা আছে মিনিমাম, আবার এখানে দেখো সেম ধরনের দুইটা আছে, এখানে দেখো একই ধরনের দুইটা আছে। আচ্ছা, তাহলে এভাবে তোমার এই স্ট্রাকচারগুলোর ক্ষেত্রে তোমার এভাবে তোমার এই জিনিসগুলো হতে পারে। শুধুমাত্র এইখানে এইটা একটু তোমার আলাদা টাইপের তোমাদের মনে হতে পারে, কারণ এখানে 4 ধরনের লিগ্যান্ড থাকে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি এদের বিন্যাসগুলো সংক্ষেপে কিরকম হয়। এগুলো তোমরা সব খাতায় বুঝে বুঝে করবা, আমি একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি। তাহলে আগে আমরা টাইপ 4 নম্বরে চলে আসলাম। 4 নম্বরে কি ছিল? এম, আমি আবার একটু লিখে দিচ্ছি, এ টু বি টু, লেখা অনেক সময় স্পষ্ট মনে হতে পারে। আর এন প্লাস মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে যে এর 4 সংখ্যা, যে 4 তোমার প্লাসে হতে পারে মাইনাস হতে পারে, সেটা তুমি থার্ড ব্র্যাকেটের পরে লিখে দিলেই হবে। ঠিক আছে, 4টাই থার্ড ব্র্যাকেট শেষে থাকবে সবসময়। আচ্ছা, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা সন্নিবেশ স্কোয়ার বা বলয়টা বুঝাচ্ছি, আর ওই পাশে থাকবে 4। তাহলে এখানে দেখো এ বি দুইটা ছিল এ আর একটা দুইটা ছিল তোমার বি, তাহলে বি দুইটা একই পাশে আছে, তার মানে এটাকে আমরা বলবো সিস। আর এখানে তোমার বি দুইটা তোমার আলাদা পাশে আছে, এই জন্য আমরা বলবো যে তোমার এটা হলো ট্রান্স। এটা কিন্তু একই দিকে নাই, তার মানে এ আর বি দুইটা অভিন্ন গ্রুপ এখানে একই পাশে আছে। তার মানে এখন তুমি চাইলে এ দ্বারা বলতে পারো যে এ আর এ এখানে একই দিকে আছে, কিন্তু এখানে এ আর বি দুইটা অভিন্ন গ্রুপ, মানে দুইটা আলাদা আলাদা গ্রুপ, এই জন্য এটা কি ট্রান্স। যেভাবে তুমি বলো, যেটা দিয়ে উদাহরণ দাও সেটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে নিচেরটা আমরা একটা বাস্তব উদাহরণ দেখি। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে দেখো এখানে মাঝখানে আছে প্লাটিনিয়াম, এবং এর সাথে দুইটা তোমার NH3 আছে এবং দুইটা তোমার ক্লোরিন আছে। এখন আমরা ক্লোরিন দিয়ে আমরা বলি যে এখানে দুইটা ক্লোরিন দেখো একই দিকে আছে, আর এখানে এই পাশে দেখো এখানে একটা ক্লোরিন আর একটা NH3 আছে, মানে দুইটা আলাদা আলাদা গ্রুপ আছে। তখন এইটাকে আমরা বলবো কি ট্রান্স, অথবা বলতে পারি যে দুইটা ক্লোরিন বিপরীত দিকে আছে, তার মানে এটা কি ট্রান্স। এভাবে তাহলে বর্গাকারের ক্ষেত্রে আমরা এরকম পাশাপাশি ভাবেই এদের অবস্থানটা বলবো, যে দুইটা ক্লোরিন দুইটা একই গ্রুপ, মানে অভিন্ন গ্রুপ, দুইটি একই একই বা অভিন্ন গ্রুপ একই পাশে, আর এখানে বলবা যে দুইটা ভিন্ন ভিন্ন গ্রুপ একই পাশে আছে, এই জন্য এটা কি ট্রান্স। এভাবে তোমরা যে স্টিরিওশনে পড়ছিলে এভাবে করে এই জিনিসটা আর কি পড়বা। আচ্ছা, তারপর দেখো পরেরটায় কি আছে, পরেরটায় দুইটা আছে এ আর একটা, আর বাকি দুইটা আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে এখানে দেখো, তাহলে এইটার ক্ষেত্রেই আমরা এখানে কম্পেয়ার করতে পারি যে এখানে তোমার এ আর এ দেখো দুইটা একই গ্রুপ আছে একই পাশে, আর এখানে দেখো এ আর সি, তাহলে দুইটা অভিন্ন বা এখানে ভিন্ন গ্রুপ আছে একই পাশে, এই জন্য এটার নাম হবে ট্রান্স। যেভাবে তুমি এগুলা মনে রাখতে পারো, এটা তোমাদের ট্রিক্সটা তোমাদের হাতে, যেভাবে তোমার কাছে সহজ মনে হয় আর কি। ঠিক আছে, জাস্ট এখানে এখানে তুমি এই সিটাকে এই সাইডে নিয়ে আসবা, এটাকে এই সাইডে নিয়ে আসবা, তাহলেই তোমার নতুন একটা স্ট্রাকচার এখানে পেয়ে যাবা, তাহলেই হবে n প্লাস মাইনাস। আচ্ছা, তারপর আমরা এটার একটা বাস্তব উদাহরণ দেখি। দেখো এখানে মাঝখানে ছিল, তারপর এখানে পিডি, তারপর এখানে তোমার Cl2 ব্রোমিন আর আয়োডিন। তাহলে এটা দেখো ক্লোরিন আছে দুইটা, আর বাকি দুইটা একটা ছিল ব্রোমিন একটা ছিল আয়োডিন। তাহলে এখানে দেখো ক্লোরিন দুইটা একই পাশে আছে, তার মানে এখানে সিস। আর এখানে দেখো একটা ক্লোরিন একটা আয়োডিন, মানে দুইটা অভিন্ন সরি দুইটা ভিন্ন গ্রুপ এখানে আছে, তার মানে এটা কি হবে ট্রান্স। সোজা কথা হলো, দুইটা আলাদা গ্রুপ যদি একই পাশে থাকে তখন এইটা হবে ট্রান্স, আর দুইটা একই গ্রুপ যদি একই পাশে থাকে তখন এইটা হবে সিস। এগুলো খুবই সহজ, জাস্ট তুমি একবার প্র্যাকটিস করবা। সমস্যাটা হয় অষ্টক তলীয়র ক্ষেত্রে। আচ্ছা, আর এই জিনিসটা একটু এখানে একটু ব্যতিক্রম টাইপের, এই জিনিসটা তোমরা একটু মনে রাখতে হবে। এটা তোমাদের বইতে ভাবেই দেওয়া আছে, এটা আরো অনেকভাবে সলভ করা যায়, অনেকগুলো সমানু হয়, তোমাদের বইটাই আমি এখানে দেখাইছি। আচ্ছা, স্যার অনেক সময় তোমাদের বই কি প্যারামিটার ধরে খাতা দেখে, এই জন্য বইটাই আমরা গ্রহণযোগ্য ধরে নিয়ে আর কি সমাধান করব। ঠিক আছে। আচ্ছা, কারণ এই জটিল যৌগগুলো আসলে এগুলো অনেকভাবে আর কি এগুলা মানে বিন্যাস করা যায়। ঠিক আছে, সমানুগুলো অনেকভাবে দেখানো যায়। তাহলে আমরা আমাদের বইয়ের মতোই আমরা আর কি চেষ্টা করবো যে সমাধান করার। আচ্ছা, তাহলে দেখো এখানে মেটালের সাথে বা ধাতুটার সাথে 4টাই আলাদা টাইপের এখানে সমাণু ছিল। তাহলে এক্ষেত্রে তার মিনিমাম তোমার 3 ধরনের এখানে বিন্যাসটা হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আলাদাভাবে ওরকম আমরা সিস্টেন্স বলতে পারি না, এই জন্য জাস্ট 3টা সমাণু আমরা বলে দিব। আর যদি তুমি সিস্টেন্স বলতে চাও তাহলে এখানে অন্য রুলসের একটু ব্যতিক্রমে আমাদের যেতে হবে। সেক্ষেত্রে তুমি যে কোনো দুইটাকে এখানে ধরে, যে ধরো NH3 আর Cl-টা এখানে একই দিকে আছে, যে কোনো দুইটাকে প্যারামিটার ধরে বাকি দুইটা বলতে হবে যে এইটা NH3 এবং Cl2 বিপরীত দিকে আছে বা একই পাশে নেই, ফলে এটা ট্রান্স। তাহলে এখানে আর সিস ট্রান্স না বলে এই জন্য আমরা জাস্ট সমাণু কথাটা উল্লেখ করছি, যেখানে জাস্ট 3টা সমাণু বা 3টা অ্যারেঞ্জমেন্ট পাওয়া যায়।
এই জন্য আর নামকরণ আমরা করি নাই, আমরা শুধু কি বলছি, তিনটা সমাণু বলছি। আচ্ছা, তাহলে তিনটা সমাণু কিভাবে হতে পারে আমরা দেখি। তাহলে এখানে যেহেতু চারটাই এখানে আলাদা আলাদা লিগ্যান্ড আছে, তাহলে দেখো এখানে এখানে আমরা চাইলে এখানে তুমি যেভাবে অ্যারেঞ্জমেন্ট করো সেভাবেই হবে। তাহলে আমি চাইলে সিটাকে এই পাশে নিয়ে আসতে পারি, ডিটাকে এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে একটা স্ট্রাকচার হয়ে যাবে। আবার সিটাকে এই পাশে নিয়ে যেতে পারি, ডিটাকে এই পাশে নিয়ে, তাহলে আবার তোমার আর একটা স্ট্রাকচার হয়ে যাবে। এবার তুমি যেভাবেই ঘুরাও এরকম তুমি তিনটা স্ট্রাকচার এখান থেকে পেয়ে যাবা। আচ্ছা, তাহলে নিচে একটু আমরা দেখি যে এখানে স্ট্রাকচারগুলো কীভাবে, এই যে দেখো, তাহলে প্রথমটা C2H5, প্রথমটা তুমি যে কোনো ইচ্ছা যেদিকে ইচ্ছা সেদিকেই তুমি বসাইতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট তোমার দেখতে হবে যে এইটার সাথে এইটার জন্য না মিলে এবং এইটার সাথে এইটার জন্য না মিলে, মানে তিনটে সমাণু যাতে আলাদা আলাদা হয়। তোমাদের কাজ হলো এভাবে করে বিন্যাসটা সাজাই দেওয়া, তাহলেই হবে। তাহলে দেখো সহজে তুমি নিচের দুইটাকে ঘুরাও, ক্লোরিনটাকে এই সাইডে নিয়ে যাও, ব্রোমিনটাকে এই সাইড নিয়ে যাও, যে ক্লোরিন এই সাইড আনছি, ব্রোমিন এই সাইড আনছি। আবার তুমি আরেকটা কিভাবে আঁকবা, তুমি এখানে কাজ করো যে NH3টাকে এই সাইডে নিয়ে যাও, ক্লোরিনটাকে এই সাইডে নিয়ে যাও, বাকি সব একই জায়গায় রাখো, তাহলে তুমি এখানে এরকম একটা স্ট্রাকচার পাবা। এই তাহলে এখানে এরকম করে আমরা তিনটে স্ট্রাকচার পেতে পারি। তাহলে এই টাইপের যদি পরীক্ষায় যদি কিছু আসে, তখন তুমি তিনটা একে বলবা যে এর তিনটা জ্যামিতিক সমাণু সম্ভব, নিম্নে জ্যামিতিক সমাণুগুলো দেখানো হলো, তারপর তুমি তিনটা চিত্র এখানে এঁকে দিয়ে, তোমাদের বইতে এটা এভাবেই করা আছে। আচ্ছা, তারপর আমরা এটা সামনে আগাই। তারপর পরে দেখো এখানে আমাদের এখন আসছে যে প্রতিসম এবং অপ্রতিসম, মানে দ্বিদন্তি লিগ্যান্ডের ক্ষেত্রে, ঠিক আছে। দ্বিদন্তি লিগ্যান্ড মানে যাদের দুইটা তোমার কি থাকবে, দাতা গ্রুপ থাকবে। একে আমরা সংক্ষেপে কি বলছিলাম, যে দুইটা দাঁত থাকবে যাদের, দুইটা দাঁত দিয়ে সে দুই দিক থেকে তাকে কামড়ে ধরবে, মানে ধাতুটাকে সোজা কথা এর সাথে আর কি বন্ধন গঠন করবে, ঠিক আছে। আমরা আমরা কাঁকড়ার পা দিয়ে মনে রাখছিলাম, ঠিক আছে, যে কাঁকড়ার যেরকম দুইটা পা থাকে, এভাবে করে কি করে সে ধাতুটাকে, ধরো ধাতু আছে মাঝখানে, ধাতুটাকে এরকম কামড়ে ধরে দুই পাশ থেকে। তাহলে এই দেখো, এই যে দুই পাশ থেকে সে কামড়ে ধরছে এটাকে, আবার আরেকজন আসে তার দুই পাশ থেকে এভাবে কিন্তু একে কামড়ে ধরছে। তাহলে এইভাবে এই জন্য এদের নামগুলো করা হয় যে ডেন্টেড, মানে দুইটা দাঁত আছে, মানে দুইটা তার দাতা গ্রুপ আছে। এখানে পুরোটাই কিন্তু একটা লিগান, তোমরা আবার মনে করো না যে দুইটা আলাদা, এই যে পুরোটাই কিন্তু একটা লিগান। এই লিগানটার নাম হলো তোমার গ্লাইসিন, একে সংক্ষেপে GLY দ্বারা প্রকাশ করা হয়। আবার এই পুরোটা এখানে কি একটা লিগান, তাহলে এইটার নামও কি গ্লাইসিন। তাহলে এখানে কিন্তু মোট লিগান্ড আছে কয়টা, দুইটা, কিন্তু এখানে এর স্ট্রাকচারটা এরকম কেন, কারণ এটা একটা কি দ্বিদন্তি লিগান্ড। এর আগের ক্লাসে এগুলো নিয়ে আমরা অনেক, সিলেট যৌগের ক্ষেত্রে আমরা অনেক আলোচনা করছিলাম। নাহলে এইটাকে অন্যভাবেও সংক্ষেপে লেখা যায়, তোমাদের কাছে যদি এইটা কঠিন মনে হয় তখন তুমি সংক্ষেপে এটা এভাবে লিখবা, যে এইটার সাথে একটা একটা বন্ধন দেখাইয়া এখানে একটা GLY লিখে দিবা, মানে গ্লাইসিন, ঠিক আছে। এটার সাথে একটা এরকম বন্ধন দেখাই দিয়ে এর সাথে একটা লিখে দেবা কি GLY, এভাবে সংক্ষেপে দেখানো যায়, অনেক বইতে এভাবে লেখা। আর এটা যদি বিস্তারিতভাবে লিখতে চাও তখন হলো এই স্ট্রাকচার, ঠিক আছে। দুইটার যে কোনো একটা দিলেই হবে, যেটা তোমার কাছে সহজ মনে হয়। আচ্ছা, তাহলে GLY দ্বারা বোঝাচ্ছে এখানে কি গ্লাইসিন আছে। এখন দেখি এদের ক্ষেত্রে আমরা সিস্টেন্সটা কিভাবে আমরা নির্ণয় করব। তাহলে এখানে দেখো, এখানে তো আমরা এটা থেকেই আগে বুঝি। তাহলে এখানে দেখো দাতা পরমাণু আছে টোটাল 4টা। এখানে এই যে নাইট্রোজেন, এই প্রথম লিগ্যান্ডটার ক্ষেত্রে নাইট্রোজেন আর অক্সিজেন, আর আরেকটা যে লিগ্যান্ড আছে এর ক্ষেত্রেও নাইট্রোজেন আর অক্সিজেন হলো এখানে কি দাতা পরমাণু। দাতা পরমাণু কারা, যারা তোমার ইলেকট্রনটা এই যে ধাতুটাকে দান করে এখানে একটা সন্নিবেশ বন্ধন গঠন করবে। এখানে অনেক সময় অনেক বইতে তীর চিহ্ন দিয়ে দেখানো, তুমি চাইলে তীর চিহ্ন দিয়েও দেখাই দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখো এখানে পরের স্ট্রাকচারে দেখো পার্থক্যটা কি আছে। এখানে এই লিগ্যান্ডটা ছিল, দেখো এই লিগ্যান্ডটা সেমই ছিল, নাইট্রোজেন আর অক্সিজেন, কিন্তু এই পাশের লিগ্যান্ডটা একটু ঘুরে গেছে, মানে তার স্ট্রাকচারটা একটু ঘুরে গেছে। দেখো অক্সিজেনটা এই পাশে চলে আসছে, আর NH2টা তোমার কি নাইট্রোজেনটা এই পাশে চলে আসছে। দেখো এই যে অক্সিজেনটা চলে গেছে উপরে, মানে এইটা চলে গেছে এখানে, আর এইটা চলে গেছে এখানে, মানে তার একটা সাইড তার ঘুরে গেছে। তাহলে ঘুরে গেলে কি হবে, আর একটা নতুন স্ট্রাকচার তৈরি হবে, সেইটাকে আমরা বলবো কি ট্রান্স সমাণু। তাহলে দেখো এখানে এটা আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি, দেখো এইখানে নাইট্রোজেন আর অক্সিজেন ছিল, আর এখানেও তোমার নাইট্রোজেন আর অক্সিজেন ছিল। আবার এভাবে আমরা মনে রাখতে পারি যে দুইটা নাইট্রোজেন একই পাশে আছে, আর এখানে দুইটা কি একটা নাইট্রোজেন আর একটা অক্সিজেন, মানে দুইটা আলাদা আলাদা গ্রুপ বা দাতা পরমাণু একই পাশে আছে, এই জন্য এটার নাম ট্রান্স। আর এই জন্য এইটা যেহেতু দুইটাই সেম কাইন্ডের তোমার গ্রুপ এখানে আছে বা দাতা পরমাণু এখানে আছে, এই জন্য এটার নাম কি ট্রান্স, ঠিক আছে। এভাবে তুমি মনে রাখতে পারো, যেভাবে মনে রাখো সেভাবেই হবে, জাস্ট তুমি খাতায় অ্যাপ্লাই করতে পারলেই হলো। মূলত এখানে কি, এখানে লিগ্যান্ডের যে বিন্যাসটা, লিগ্যান্ডের দাতা পরমাণুর বিন্যাসটা এখানে ঘুরে গেছে, ফলে এখানে কি হয়েছে, এখানে দুইটা স্ট্রাকচার পাওয়া গেছে। আচ্ছা, তাহলে দাতা পরমাণুটা কিভাবে ঘুরে গেছে, এই যে অক্সিজেনটা এখানে চলে আসছে আর নাইট্রোজেনটা এখানে, জাস্ট এটা মুভমেন্ট হয়ে গেছে, ঘুরে গেছে। তাহলে এই যে দেখো, ফলে এটা কি হয়ে গেছে, ট্রান্স হয়ে গেছে। আচ্ছা, ট্রান্সের ক্ষেত্রে দেখবা যে এগুলা মিল থাকে না, বা এক পাশে একই ধরনের পরমাণু বা গ্রুপ থাকে না, আলাদা আলাদা তোমার পরমাণু গ্রুপ থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরবর্তীতে আমরা চলে যাই
MAA2। আচ্ছা, এটা খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে AA2 মানে কি? এটা আমরা শুরুতে দেখছিলাম, এটা হলো প্রতিসম বাইডেন্টেড লিগ্যান্ড বা একই ধরনের দুইটা দাতা পরমাণু আছে যাদের ভিতরে। দুইটা দাতা পরমাণু থাকলে তাদেরকে আমরা বলি কি? দ্বিদন্তী লিগ্যান্ড। ঠিক আছে? আচ্ছা। তাহলে দেখো এখানে সিস সমাণু, তাহলে এইটাকে আমি এভাবে এখানে আঁকছি। আচ্ছা। তাহলে এখানে দেখো সিস সমাণুটা এভাবে আঁকছি, তারপর ট্রান্স সমাণুটা এখানে একটু আমরা একটু চেঞ্জ করে এখানে আঁকছি। দেখো এখানে কোথায় চেঞ্জ আছে, আমরা একটু চেঞ্জটা খুঁজে বের করি। এখানে মিথাইল মিথাইল সবই ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এখানে একটু চেঞ্জ আছে। এখানে চেঞ্জ হলো এই যে কার্বনের যে দুইটা হাত আছে, দেখো এটা এখানে ঘুরে গেছে, কারণ এটা এখানে বোঝার চান্স নাই, কারণ এখানে এর চারটা কর্নারেই নাইট্রোজেন আছে। এই জন্য এর হাত যদি তুমি ঘুরিয়ে ফেলো, কিন্তু একে তোমার বোঝার চান্স নাই যে এটা আসলে ঘুরে গেল কিনা। এই জন্য তোমার কি করতে হবে, এই যে এদের পাশে যে কার্বনের সাথে যে দুইটা গ্রুপ আছে লিগ্যান্ড, এটাও লিগ্যান্ডের অংশ, এই দুইজনের স্থানটা তোমার ঘুরে যাবে। দেখো এইখানে মিথাইলটা ছিল উপরে, আর এইখানে কিন্তু মিথাইলটা আছে নিচে, আর এইখানে নিচেরটা দেখো মিথাইল ছিল উপরে, কিন্তু এখানে মিথাইলটা ছিল ঘুরে। জাস্ট কার্বনের যে এই যে সাথে যে দুইজন আছে এদের বিন্যাসটা তোমার ঘুরে যাবে, ফলে তোমার কি হবে, এইটা তোমার ট্রান্স। এটা তুমি চাইলে এই সাইডেরটারও ঘুরাইতে পারো, কোনো সমস্যা নাই, জাস্ট দেখাইতে হবে যে এর গঠনটা আলাদা। কিন্তু এখানে আমরা লিগ্যান্ডটাকে ঘুরাইলেও তোমার একই ধরনের হয়, কারণ চারটা কর্নারেই তোমার কি সেম ধরনের কি আছে, দাতা পরমাণু আছে। এই জন্য এখানে এর সাথে যে কার্বন আছে, এর সাথে যে গ্রুপগুলো আছে, তাদের অবস্থানটা এখানে আমরা চেঞ্জ করে দিলেই কি হবে, এখানে ট্রান্স সমান হয়ে যাবে। জাস্ট এভাবে তুমি মনে রাখবে। বড় এগুলো আসতে পারে পরীক্ষায়, আসতে পারে না এমন না, সবই গুরুত্বপূর্ণ, এখানে বলা যায় না কোনবার কি আসে আর কি। আর সন্নিবেশে মানে অনেক সময় স্যাররা একটু কোশ্চেনটা মানে বিগত সালের ধাঁচই করে, কিন্তু তারা একটু অন্য টাইপের কোশ্চেনটা করে দেখবা। মানে কোশ্চেনটা মেইন বিগত সালের কোশ্চেনটা হুবহু উঠাই না দিয়ে তারা একটু আলাদা টাইপের কোশ্চেনের ধাঁচে ম্যাক্সিমাম কোশ্চেনই দেখবে এভাবে আর কি তারা করার ট্রাই করে। সেই জন্য আমাদের বিগত সাল পড়ার সাথে সাথে এই কনসেপ্টগুলো সম্পর্কে আমাদের একেবারে ক্লিয়ার ধারণা থাকতে হবে, যে এই কনসেপ্টগুলো সম্পর্কে কোশ্চেন যেভাবেই আসুক না কেন যাতে আমরা অ্যান্সার করতে পারি। তাহলে পরের টাইপটা আমরা দেখি, এটা সম্ভবত লাস্ট টাইপ, মানে চার সন্নিবেশ বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে, তারপর আমরা অষ্টক তৈলের ক্ষেত্রে যাব। ওইটা একটু আমাদের ভালোভাবে বুঝতে হবে, ওইটা একটু মানে বিন্যাসটা একটু কঠিন, কারণ 3D চিত্র থাকে ওইটার ক্ষেত্রে, এই জন্য। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো এখানে আছে দুইটা এখানে ধাতু আছে, তাহলে এখানে মেটাল আছে তোমার দুইটা, ঠিক আছে। এখানে একটা ব্রিজ লিগ্যান্ড আছে, যে দুইটা ক্লোরিন এখানে দুইটা ধাতুর সাথে একটা ব্রিজ গঠন করছে। আমরা ব্রিজের নামকরণ পড়ছিলাম এর আগের ক্লাসে, এখানে সেরকম একটা লিগ্যান্ড আছে, যৌগ আছে। আর এর সাথে তোমার এখানে দুইটা লিগ্যান্ড আছে, আর এর সাথে ক্লোরিন আছে তোমার টোটাল চারটা ক্লোরিন আছে। আচ্ছা, তাহলে ফসফরাস C2H5 তোমার এইটা ছিল তোমার এটা হলো, হ্যাঁ হ্যাঁ এইটা ছিল দেখো দুইটা, তাহলে এইটা এই কর্নারে একটা লিখছি আর এই কর্নারে একটা লিখছি, এই দুইটা লিখছি। আর ক্লোরিন আছে টোটাল চারটা, তাহলে দুইটা ক্লোরিন এখানে ব্রিজ গঠন করছে দুইটা প্লাটিনিয়ামের সাথে, এবং বাকি দুইটা আমরা এই বাকি খালি যে দুইটা হাত থাকবে সেইখানে আমরা বসিয়ে দিব। এখন এটাকে ট্রান্সে কিভাবে করব, জাস্ট আমরা কি করবো, একটা হাতকে ঘুরাই দেবো। তুমি চাইলে এই হাতকে ঘুরাই দিতে পারো, এই হাতকে ঘুরাই দিতে, দেখো এইটা আমরা উপরে নিয়ে আসবো আর ক্লোরিনটাকে নিচে নিয়ে আসবো, তাহলে দেখো এটা উপরে চলে আসছে, এইটা নিচে চলে আসছে, তার মানে এটা ট্রান্সফার। বাকি যে স্ট্রাকচার ছিল সব একই আছে। তাহলে মানে চার সন্নিবেশগুলো মোটামুটি সহজ আছে আর কি, খুব সহজে বোঝা যায়, জাস্ট এই টাইপগুলো পড়লেই হয়। এখন পরীক্ষায় যদি উদাহরণ নির্দিষ্ট করে না দেয়, তোমার এখান থেকে যেগুলো যেটা সহজ মনে হয়, যে টাইপটা তোমার কাছে সহজ মনে হয় সেইটাই তুমি পরীক্ষায় অ্যান্সার করবা, তাহলেই হবে, কোনো সমস্যা নেই। এই যেগুলো আমি দেখাইলাম যে কোনো একটা তুমি উদাহরণ হিসেবে অ্যাপ্লাই করলেই হবে। আচ্ছা, তাহলে পরবর্তীতে আমরা দেখি 6 সন্নিবেশ বিশিষ্ট সংখ্যা বিশিষ্ট যৌগে অষ্টক তলীয় যৌগের জ্যামিতিক সমানুতা, খুবই গুরুত্বপূর্ণ এটা, এটা ভালোভাবে বুঝতে হবে। তাহলে এইটার ভিতরেও এরকম কিছু সমাণু আছে যাদের তোমার জ্যামিতিক সমাণু হয় না, কিছু প্যাটার্ন আছে, যেমন এখানে 1 2 এবং এখানে এখানে 8 নম্বর, ঠিক আছে, এই 8 নম্বরে তোমার জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে না। আচ্ছা, এখানে লেখা আছে যেখানে জ্যামিতিক সমাণু সম্ভব নয়, কারণ এদের এদের ভিতরে তোমার অ্যারেঞ্জমেন্টটা ওরকম সিস্টেন্সের ভাবে মানে রূপান্তরিত করা যায় না। এই জন্য এখানে এক তোমার 2 এবং 8 এদের তোমার সম্ভব না, এবং বাকি যে এখানে কাঠামোগুলো আছে সবারই তোমার এখানে জ্যামিতিক সমাণু সম্ভব। তাহলে এর ভিতরে আমি যেগুলো নিচে দেখাচ্ছি এগুলো তোমার এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলো আলাদাভাবেও তোমার পরীক্ষায় আসে। আর 3 নম্বর টাইপে সরাসরি চলে যায়, কারণ 1 2 তে তো সম্ভব না আমরা জানলাম। তাহলে 3 নম্বর টাইপে দেখো কিরকম আছে, MA4
B2 A4 মানে কি এ আর বি ABC আমরা ছোট হাতের ABC দ্বারা বোঝাচ্ছি যে একদন্তী লিগ্যান্ড। তাহলে এখানে 4টা একদন্তী লিগ্যান্ড আছে একই ধরনের, আর আরেকটা ধরনের একদন্তী লিগ্যান্ড আছে তোমার 2টা। তাহলে দেখো 4টা আছে এখানে NH3 আর 2টা আছে এখানে কি ক্লোরিন। তাহলে 6 সন্নিবেশগুলো আঁকার ক্ষেত্রে তুমি এখানে এরকম একটা তোমার এখানে অক্টাহেড্রাল একটা স্ট্রাকচার তোমার এখানে আঁকতে হবে। মানে আচ্ছা হ্যাঁ, এটা একটু আগে এটা আমাদের চিত্রটা দেখে নিতে হবে যে এটা আসলে কি। এই যে দেখো যে অক্টাহেড্রাল কমপ্লেক্স উইথ চিলেটিং লিগ্যান্ড। আচ্ছা তাহলে কিভাবে আসলে এখানে দেখো, এই যে দেখো দুইটা দাঁত দিয়ে সে কিন্তু তাকে এরকম আটকে ধরছে, দেখছো এই যে এই একটা লিগ্যান্ড, এই একটা লিগ্যান্ড, এই একটা লিগ্যান্ড। তাহলে দেখো তিনটা এখানে দ্বিদন্তী লিগ্যান্ড, এইটাকে এগুলো আসলে চিলেটগুলা দেখাচ্ছে এখানে। আচ্ছা তাহলে এরকম ভাবে তোমার এরা এরকম এর চারদিক থেকে তোমার এরকম আটকে ধরে। তাহলে অক্টাহেড্রাল শেপটা এরকম হয়। তাহলে উপরে একটা থাকে আর নিচে একটা থাকে, এই নিচের শেপটাকেই আমরা ওই যে মাঝ বরাবর আর কি আঁকছি। এখানে এই যে আমি মাঝ বরাবর যেটা আঁকছি তোমাদের কই গেল, এই যে মাঝ বরাবর যেটা আঁকছি এইটা হলো তোমার এই যে একটা আছে উপরে আর একটা আছে তোমার কি নিচে, এটা হলো তোমার অক্টাহেড্রাল শেপ। আছে এক্ষেত্রে আমরা কিভাবে সিস এবং কিভাবে ট্রান্স, তাহলে এদের ক্ষেত্রে তুমি যে কোনো দুইটা গ্রুপ, যে কোনো দুইটা গ্রুপ তুমি এক পাশে রাখবা এবং যে কোনো দুইটা গ্রুপকে বিপরীত পাশে রাখবা, তাহলেই তোমার এখানে সিস ট্রান্স হয়ে যাবে। আচ্ছা তাহলে এখানে যে কোনো দুইটা গ্রুপ হতে পারে, যেহেতু এখানে NH3 আছে 3টা, 4টা আছে আর ক্লোরিন আছে 2টা, এই জন্য একে আমরা বিবেচনা না করে এখানে যেহেতু ক্লোরিন 2টা আছে একে আমরা একটা পাশাপাশি আর একটা তোমার বিপরীত দিকে আমরা বিবেচনা করব। তাহলে এখানে দেখো এই ক্লোরিন 2টা পরস্পর কি আছে, পাশাপাশি আছে। মানে আমি আবার একটু শেপটা দেখাচ্ছি, মানে একটা আছে এই জায়গায় আর একটা আছে এই জায়গায়, একটা আছে উপরে আর একটা আছে এই জায়গায়, মানে এরা একই দিকে আছে, একই মানে কাছাকাছি আছে, সোজা কথা মানে পাশাপাশি আছে এভাবে বলা যায়। আর এখানে যেটা আছে দেখো ক্লোরিন এখানে একটা, এখানে মানে একটা আছে উপরে একটা আছে নিচে, তার মানে একে অপরের বিপরীত দিকে আছে। তার মানে বিপরীত দিকে থাকলে আমরা কি হবে বলবো, একে বলবো ট্রান্স, আর যদি একই দিকে বা পাশাপাশি থাকে তখন একে বলবো আমরা সিস। তাহলে এটা খুবই সহজ, এভাবে এগুলো মনে রাখা যায়। আর বাহিরে তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে এই যে চার্জটা দেখিয়ে দেবো, এখানে যে প্লাস চার্জ এই যে। তাহলে পরের টাইপটা আমরা চলে যাই। পরের টাইপে দেখো এখানে 3 টাইপের একদন্তী লিগ্যান্ড আছে আর একটা আছে টোটাল 4টা আর বাকি 2টা আলাদা আলাদা আছে। তাহলে দেখো এখানে আমরা ওই সরাসরি বাস্তব উদাহরণেই দিছি কারণ এগুলোই আমাদের দরকার হয়। তাহলে দেখো এখানে CO NH3 আউট অফ 4। তাহলে NH3 আছে এখানে কয়টা টোটাল বলো তো, 4টা। তাহলে 4টা NH3 আমি 4 কর্নারে রাখলাম অথবা হ্যাঁ আলাদাভাবে রাখলাম। আচ্ছা এই প্রথমভাবে আমরা আগে আমরা ট্রান্সটা আঁকি। ট্রান্সটায় তোমার 4টা 4 কর্নারে আমি রাখলাম। আর বাকি 2টা যে গ্রুপ আছে ক্লোরিন আর ব্রোমিন, সেই দুইটাকে আমরা একটা উপরে এবং একটা নিচে রাখলাম। আচ্ছা এখন তোমার কোশ্চেন আসতে পারে যে ভাইয়া চতুর্থ যে সন্নিবেশ সংখ্যাগুলো ছিল 4, সেগুলোর ক্ষেত্রে আমরা সেমগুলোকে এক পাশে রাখছি এবং সেমগুলোকে বিপরীত পাশে রাখছি, কিন্তু এদের ক্ষেত্রে তোমার কি হবে, এদের ক্ষেত্রে যে কোনো দুইটা গ্রুপকেই তুমি কি এক পাশে বা বিপরীত পাশে এরকম রেখে তুমি সিস্টেম করতে পারবা। সেক্ষেত্রে তুমি চেষ্টা করবা যে এরকম আলাদা টাইপের যে গ্রুপগুলো আছে যেমন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এদের এদের সংখ্যা আর কি কম থাকে, দেখবা যে NH3 এখানে 4টা, তাহলে এটাকে আমরা না নিয়ে কম আছে কারা, ক্লোরিন আর ব্রোমিন দুইটা আলাদা আলাদা, এদেরকে আমরা দুইটাকে এক পাশে রাখবো, আবার দুইটাকে বিপরীত পাশে রাখলে এরা কি হয়ে যাবে, দুইটা আলাদা স্ট্রাকচার হয়ে যাবে। তাহলে এভাবে করে এদের ক্ষেত্রে আমরা জিনিসগুলো নির্ণয় করব। তাহলে এখানে আমরা ক্লোরিন আর ব্রোমিনকে আমরা কি করছি, ধরে নিছি যে ক্লোরিনের সাপেক্ষে ব্রোমিনটা আছে তোমার একই পাশে, দুইজনই এখানে হ্যালোজেন। আমরা জানি ক্লোরিন ব্রোমিন দুইজনই হ্যালোজেন প্রতিস্থাপক এখানে আছে, আর সেই জন্য এই দুইটা টাইপ সেম টাইপের, এই জন্য দুইজনকে আমরা এখানে ধরে নিছি, ঠিক আছে। আচ্ছা চেষ্টা করবা যে যারা একই টাইপের সেইগুলাকে ধরে নিতে, যেমন পোষামো যারা আছে তাদেরকে ধরতে, অথবা ধনাত্মক যারা আছে অথবা ঋণাত্মক যারা একই টাইপের যারা আছে তাদেরকে ধরে তুমি অ্যারেঞ্জমেন্টটা করে দিবা, তাহলেই তোমার হয়ে যাবে। আচ্ছা তারপর দেখো এইটাকে আমরা একই দিকে রাখছি, তার মানে এটার নাম সিস, আর এইখানে দেখো একটা উপরে একটা নিচে রাখছি আমরা, তার মানে এটা হলো ট্রান্স। আচ্ছা এখন তোমার এখানে আমি অনেক ক্ষেত্রে দেখো তীর চিহ্ন দিয়েছি, অনেক ক্ষেত্রে দেই নেই, ঠিক আছে। এখন তুমি চাইলে সবগুলো তীর চিহ্ন দিয়ে করতে পারো, আবার শুধু একটা দাগ দিয়ে করলে হবে, কোনো সময় তীর চিহ্ন দেওয়াটাই বেটার সন্নিবেশ বন্ধনটা বোঝানোর জন্য, ঠিক আছে। আচ্ছা তাহলে হ্যাঁ তীর চিহ্ন দিতেও পারো না দিতেও পারো, কোনো সমস্যা নেই, দিলে হবে না দিলে হবে, দেওয়াটাই বেটার। আচ্ছা তাহলে উপরটা আমরা বুঝলাম। তারপর নিচেরটা আমরা দেখি, এখানে দুইটা আছে, দুই টাইপের একদন্তী লিগ্যান্ড আছে, একটা আছে তোমার 3টে আর একটা আছে 3টে, মানে দুইজনের সংখ্যাই সমান। আচ্ছা তাহলে এক্ষেত্রে আমরা কি করব, যে কাকে আমরা এখানে কাকে আমরা তোমার সিস ধরবো, কাকে আমরা ট্রান্স ধরবো, এক্ষেত্রে তোমাদের একটু কনফিউশন হয়ে যেতে পারে। আচ্ছা
আচ্ছা, আমি একটু এখানে এদের আবার অন্যভাবেও আর কি তোমাদের বইতে এটা আছে কিনা জানি না, অন্যভাবেও এদেরকে ফেইস এবং মার এরকম করে আর কি এদেরকে নামকরণ করা হয়, যে দুইটা আলাদা আলাদা টাইপের এরকম যদি থাকে, তাহলে এরকম তিনটা যদি একই পাশে থাকে তখনকে তাদেরকে ফেইস বলা হয়, এবং তিনটা যদি বিপরীত দিকে থাকে তখনকে এদেরকে মার বলা হয়। ঠিক আছে, এরকম ভাবে এদেরকে আর কি নির্ধারণ করা হয়। এই যে দেখো এখানে, এখানে তিনটা NO2 দেখো এক পাশে ছিল, তার মানে এটাকে ফেইস স্ট্রাকচার বলা হয়। আর এখানে কিন্তু তিনটে NO2 এক পাশে নাই, এইটা আবার এই পাশে চলে আসছে, মানে বিপরীত পাশে চলে আসছে, এই জন্য এটাকে বলা হয় মার আইসোমার। এটাকে চাইলে আমরা সিস এবং ট্রান্সও চাইলে আমরা বলতে পারি, কিন্তু এটাকে অন্যান্য বইতে আপার ক্লাসের যে বইগুলো এটাকে আলাদা একটা স্ট্রাকচারে তোমার এটা নিচে, একটাকে বলা হয় ফেইস আর একটাকে বলা হয় মার। এটা জেনে রাখো তোমরা, তোমাদের বইতে সম্ভবত এভাবেই আছে সিস্টেম, তাহলে তোমরা এভাবেই মনে রাখো যে এখানে এই যে এক সাইডের তিনটা জিনিস যদি একই পাশে থাকে তখন হবে তোমার কি সিস, অথবা আমরা একে বলতে পারি ফেইস, FAC, আর একে আমরা বলতে পারি মার। ঠিক আছে, যেভাবে আমরা ফেইস অথবা মার বলতে পারি। আচ্ছা, এভাবে বললে হবে, কোনো সমস্যা নাই। আমরা একটু আবারও দেখি যে এদেরকে, এখানে আমি কিছু অপটিক্যাল আইসোমারিজম, এটা আলোক সামনে আমরা নেক্সট দিন দেখবো। আচ্ছা, মেরিডিওনাল অ্যান্ড তোমার ফেসিয়াল, ঠিক আছে, এদের নাম হলো, একটার নাম হলো মেরিডিওনাল, একটা হলো ফেসিয়াল। ঠিক আছে, এই যে আর কি, দ্য আইসোমার ইজ কল্ড মেরিডিওনাল আর মার আইসোমার হোয়েন দ্য থ্রি লিগ্যান্ড আর অন দ্য সেম ইকুয়েটোরিয়াল প্লেন অফ দ্য অক্টাহেড্রন, হোয়েন দ্য থ্রি লিগ্যান্ডস অফ দ্য অক্টাহেড্রন আর দ্য সেম ইকুয়েটোরিয়াল প্লেন। মানে এখানে তিনটা যখন ইকুয়েটোরিয়াল অবস্থানে থাকবে তখন ওকে বলা হয় মার, আর তিনটা যখন তোমার ফেসিয়াল মানে তোমার সামনের দিকে করে থাকবে বা একই দিকে থাকবে, একই কর্নারে থাকবে, তখন ওকে বলা হবে তোমার তোমার ফেস। ঠিক আছে, আচ্ছা, এখন ইকুয়েটোরিয়ালটা বুঝতে হলে তোমার এই স্ট্রাকচারগুলো বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এখানে একটা থাকে, এইখানে একটা থাকে, এখানে আর একটা থাকে এইখানে গিয়ে, এই যে তাহলে এই যে তিনটে এখানে তোমার ইকুয়েটোরিয়ালের শেপে থাকে। আর মার ফেস যখন হয় তখন একটা থাকে এখানে, একটা থাকে এখানে, একটা থাকে এইখানে, মানে এই যে একটা সাইড, তার এই যে একটা সাইড দেখো, একটা ত্রিভুজের মতো একটা সাইড, এই পুরো সাইড, তাহলে এখানে আমরা মনে রাখবো তিনটা তিনটা করে, যে তিনটা এখানে এই যে দেখো এক পাশে আছে, তার মানে এটাকে আমরা সিস বলবো, ফেস বলবো। আর এখানে তিনটা কিন্তু এক পাশে নাই, এখানে দুইটা এক পাশে আছে আর একটা তোমার এই পাশে চলে গেছে। আচ্ছা, পরবর্তীটা দেখি আমরা, এখানে এখানে তিনটা তিনটা না, এখানে তোমার প্রত্যেকটা দুইটা দুইটা করে আছে। আচ্ছা, এখন এদের ক্ষেত্রে আমরা কিভাবে আর কি নির্ণয় করব, এইগুলো একটু জটিল মনে হয় অনেকের কাছে আর কি, কারণ এগুলো একটু সাধারণ নিয়মের থেকে একটু ব্যতিক্রম হয়। ঠিক আছে, কারণ এখানে আমরা যে কোনো দুইটা সিলেক্ট করতে পারি না, কারণ এখানে ধরো তিনটেই আছে দুইটা দুইটা, অথবা দুইটা তিনটা তিনটা করে আছে, ছয়টা এরকম আছে। এই জন্য এদেরকে একটা আলাদা একটা স্ট্রাকচারে বা আলাদা একটা নিয়মে এরকম করে আমাদেরকে সিস্টেম করতে হবে। এগুলো একটু মনে রাখার ব্যাপার, আর বাকিগুলো আমরা দেখলেই পেরে যাব আশা করি। আচ্ছা, তাহলে এখানে দেখো এ, মানে এখানে দেখো NH3 আছে দুইটা, আর এখানে ক্লোরাইড আছে এখানে তোমার কি দুইটা। আচ্ছা, তাহলে দেখো এখানে ক্লোরিন দুইটাকে আমি যদি এক এক সাইডে রাখি, আবার NH3 দুইটাকে আমরা যদি এক পাশে রাখি, আর প্রত্যেকটা দুইটা দুইটার সাপেক্ষে সবাই একই পাশে আছে, দেখো এই দুইটা একই কর্নারে আছে, এই দুইটা একই কর্নারে আছে, আবার এই দুইটা একই কর্নারে আছে, সেটা তুমি যেভাবে বিন্যাসটা দাও সেভাবেই হবে। এখন তুমি দিতে পারো যে ভাই আমি NH3 এখানে দিলাম, এইটা NH3, তাও হবে। আর ক্লোরিন এখানে, ক্লোরিন এখানে, তাও হবে। জাস্ট তোমাকে এই যে কর্নারগুলো একই পাশে অথবা এই দুই সাইড একই পাশে থাকতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা তিনটা জোড়া পাইলাম যারা কিসে আছে, একই পাশে আছে, তার মানে এটা কি, এটা হবে তোমার সিস। আচ্ছা, এখন ট্রান্সে কি করতে হবে, ট্রান্সে তোমাকে আহ, তোমাকে এটাকে ওলট পালট করে দিতে হবে, মানে এইটাকে আমি এক পাশে রাখলাম এবং অন্য দুইটাকে আমি ঘুরাই দিলাম। এখানে এইটাকে ঘুরালাম, দেখো এই যে ক্লোরিনের পরিবর্তে আমি এখানে NH3 নিয়ে আসলাম, মানে দুইটা ভিন্ন দেখানোর জন্য, একটা ক্লোরিন একটা NH3। আবার নিচেও কি করলাম আমরা, ক্লোরিনের জায়গায় একটা কি করলাম, একটা NH3 নিয়ে আসলাম, এখানে NH3 এর জায়গায় একটা ক্লোরিন নিয়ে এলাম, তাহলে কি হবে, এই কর্নারটা ভিন্ন হয়ে যাবে। তখন তোমার কি হয়ে যাবে, এইটার নাম হবে তোমার ট্রান্স। আর ট্রান্সটা দুইভাবে হতে পারে, তাহলে এটাকে এখানে না রেখে আমরা তো এই দুই কর্নারও সাজাই দিতে পারি, তখনও তোমার এটাও কিন্তু তোমার তখন ট্রান্স হবে। দেখো এখানে সবগুলোই বিপরীতে আছে, এই ক্লোরিন ক্লোরিন বিপরীতে আছে পরস্পর, তারপর এইটা এইটার বিপরীতে আছে, এইটা এইটার বিপরীতে আছে। অথবা আমরা এই দিক থেকে যদি চিন্তা করি, দুইটা অভিন্ন গ্রুপ, মানে দুইটা আলাদা আলাদা গ্রুপ একই পাশে আছে, আবার এখানে দেখো দুইটা আলাদা আলাদা গ্রুপ একই পাশে আছে, তার মানে এটা ট্রান্স। আবার এখানে দুইটা ক্লোরিন কিন্তু কি আছে, বিপরীত পাশে আছে, এভাবেও আমরা কল্পনা করতে পারি। এটাকে চাইলে আরো স্ট্রাকচার করা সম্ভব, কিন্তু এখানে যে দুইটা আছে, পরীক্ষা আসলে তুমি ট্রান্সের দুইটা আর সিসের একটা এভাবে দাও, কারণ 3 মার্কের বেশি কোশ্চেন আসবে না তোমার পরীক্ষায়, এই জন্য এই তিনটা দেখানোই বেটার।
জাস্ট আমাদের কি করতে হবে, এই যে সেম সেম থেকে আমাদেরকে কি করতে হবে, একে আলাদা আলাদা বানাইতে হবে, যে দুইটা পরস্পর আলাদা বানাইতে হবে। তাহলে এখানে যে কোনো দুইটাকে, এইটা আমরা এক রাখছি কিন্তু বাকি দুইটাকে আমরা এখানে ঘুরাই দিছি। আর পরের ট্রান্সটা দেখো, কোনোটাই এখানে একই পাশে নাই, সবগুলো এখানে আলাদা আলাদা। এই দুইটা এখানে আলাদা, এই কর্নার দুইটা আলাদা, এই কর্নার আলাদা, এই কর্নার আলাদা, এটাও আলাদা, এটাও আলাদা। তুমি যেদিক থেকেই যাবা দেখবা যে সবগুলাই এখানে আলাদা আলাদা এবং সবাই একে অপরের বিপরীত দিক অবস্থান করতেছে। তার মানে এখানে সবগুলাই এখানে ট্রান্স স্ট্রাকচারে আছে। তাহলে এটাও ট্রান্স, এটাও ট্রান্স। আরো আরো অনেকভাবে করা যায়, আমি বললাম আরো অনেকভাবে এটাকে রিঅ্যারেঞ্জমেন্ট করা যায়, সবগুলাই তোমার ট্রান্স হবে। আচ্ছা, তাহলে আশা করি এগুলো নিয়ে কারো সমস্যা নাই। তাহলে এটা একটা বাস্তব উদাহরণ আমরা, ও আচ্ছা আরো কয়েকটা, ও আচ্ছা এখানে আরো তো দেখাইছে, এখানে এই যে আরো দুইটা এখানে দেখাইছে, দেখো আরো দুইটা রিঅ্যারেঞ্জমেন্ট সম্ভব। যে আমরা দুইটা ক্লোরিন দুইটা NH3 এক পাশে রাখলাম কিন্তু এটা ট্রান্স হবে। আবার দুইটা ক্লোরিন দুইটা NH3 কে আমরা বিপরীত, তাও এটা কি হবে, ট্রান্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দুইটাও তুমি চাইলে আঁকতে পারো, সবগুলো এখানে ট্রান্স স্ট্রাকচার, তুমি যেভাবে দাও সেভাবে দিলেই হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরেরটা আমরা এখানে 7 নম্বর টাইপটা ABCDF। তাহলে এখানে এইটার তোমার 15টা জ্যামিতিক সমানু সম্ভব, এই জন্য এটা তোমাদের আর দরকার নাই, এটা বড় ক্লাসের জন্য। এটা আমরা 15টা দরকার নাই, পরীক্ষাগুলো আসবে না, এই জন্য এটা বাদ, আমরা জেনে রাখলাম যে এটা 15টা সমানু সম্ভব। আচ্ছা, তারপর আমরা 9 নম্বরটায় চলে যাই। 9 নম্বরে দেখো, এটা এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পরীক্ষা আসে তোমার। এখানে মূলত এই যে নিচের দুইটাও ট্রান্স, ঠিক আছে, মূলত এখানে চারটাই এখানে ট্রান্সের স্ট্রাকচার, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে তুমি পরীক্ষায় মার্ক অনুযায়ী এখন যদি তোমাকে 2 মার্কের বলে তাহলে দুইটা ট্রান্স একটা সিজ দেখাই দেবে তাহলেই হবে, কারণ এখানে সবগুলাই ট্রান্স। তুমি যে কোনো ওয়েতে দেখাতে পারো। কেন্দ্রীয় জারণ সংখ্যাটা না দেখালেও হয় এখানে, এটা তুমি দেখাইতে পারো, না দেখাইলেও পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখো এখানে কোবাল্টের সাথে তোমার দুইটা আছে তোমার এখানে ক্লোরিন, আর দুইটা আছে এখানে তোমার ইএন। ইএন মানে তোমার ইথিলিন, তোমার এখানে ডাইএমিন, আমরা সংক্ষেপে আমরা ইএন লিখি ইথিলিন ডাইএমিনকে। অত বড় সংকেত না লিখে আমরা এখানে সংক্ষেপে ইএন লিখে দিই। এটা টোটাল সংকেতটা হলো ইএন ইকুয়াল টু, আমরা লিখতে পারি যে NH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড NH2, এইটা হলো তোমার ইথিলিন ডাইমিন। ঠিক আছে, এইটা এত বড় না লিখে আমরা শুধু ইএন লিখে দিই, এই জন্য ইএন লিখলেই হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে দেখো এটা কিন্তু একটা বাইডেন্টেড লিগ্যান্ড, মানে এখানে তোমার দুইটা দাতা পরমাণু আছে। এখানে দেখো দুইটা এখানে দাতা পরমাণু আছে, তার মানে এই জন্য এই দুইটা দাতা পরমাণু এখানে দেখাইছি, আর বাকিগুলো আমরা দেখাইনি, CH2 CH2 এগুলো আমরা এরকম বন্ধন দিয়ে ইএন লিখে দিলেই হয়ে যাবে, সংক্ষেপে আর কি, এভাবে লেখে আর কি এই জিনিসগুলো। আচ্ছা, ইথিলিন ডায়ামিন আছে দুইটা, যেহেতু এটা বাইডেন্টেড লিগ্যান্ড। আচ্ছা, আর দুইটা আছে তোমার একদন্তী লিগ্যান্ড, সেখানে এখানে ক্লোরিন দুইজন। আচ্ছা, তাহলে এই যে ক্লোরিন নিয়ে তুমি চিন্তা করো, ক্লোরিন এখানে দুইটা আছে, ক্লোরিন একই পাশে আছে, তার মানে সিস। আর এখানে দেখো ক্লোরিন দুইটা বিপরীত পাশে আছে, একটা আছে উপরে, একটা আছে তোমার নিচে, তার মানে এটা হবে তোমার ট্রান্স। এভাবে করে আমরা চাইলে এটা কি করতে পারি, কল্পনা করতে পারি যেভাবে। তাহলে তুমি বাকি হাত যে দুইটা থাকবে, সেই হাত দুইটা তুমি দুইটা দ্বিদন্তী লিগ্যান্ড বসিয়ে দেবে, তাহলেই হবে। তাহলে এটাই আমার মনে হয় সহজ, যে ক্লোরিন নিয়ে তুমি চিন্তা করলে জিনিসটা তোমার কাছে আরো সহজে ইজি হবে। ক্লোরিন এক পাশে থাকলে সিস দুইটা, আর ক্লোরিন বিপরীত পাশে থাকলে ট্রান্স, এই। আর বাকি যে হাতগুলো থাকবে সেগুলো তোমার কি হবে, যে ইথিলিন ডাইমিন দ্বিদন্তী লিগ্যান্ডটা দুইটা তার দাতা গ্রুপ দিয়ে তার সাথে বন্ধন গঠন করবে। আশা করি এগুলো নিয়ে আর কোনো কনফিউশন নেই। আচ্ছা, তারপর আমরা 10 নম্বর টাইপে চলে আসছি অলরেডি। আচ্ছা, এখানে দেখো, এখানে তাহলে ইথিলিন ডাইমিন আছে দুইটা, আর এখানে NH3 আছে একটা, আর এখানে ক্লোরিন আছে একটা, এবং এর আলটিমেট চার্জ হলো 2+। আচ্ছা, এই জন্য আমরা থার্ড ব্র্যাকের পরে আর কি আমরা এই যে 2+টা আমরা এই জন্য আর কি এখানে দিয়ে দিছি। মানে একদন্তী যে লিগনগুলো আছে সেইগুলোকে আমরা কাউন্ট করি, এরকম হয় আসলে সিলেটিক লিগনগুলো এরকম অক্টাহেড্রাল শেপ, এটাকে বলা হয় অক্টাহেড্রাল, উপরে নিচে আর এই যে পাশাপাশি এরকম করে একটা প্লেন গঠন করে থাকে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা যারা একদন্তী আছে তাদেরকে আমরা মানে হিসাবে নিব, তাহলেই তুমি খুব সহজ এগুলো বের করতে পারবা। সেটা একই হোক আর আলাদা হোক, এটা আমাদের দেখার বিষয় না। ঠিক আছে, তাহলে এদের এই দুইজনকে আমরা এখানে কাউন্ট করবো। তাহলে এরা যেহেতু একই পাশে আছে তার মানে এটা কি হবে, সিস। আর এরা যেহেতু বিপরীত পাশে উপর নিচে আছে তার মানে এটা কি হবে, ট্রান্স। সবার ক্ষেত্রে সূত্র একই, কিন্তু এক একজন এক এক রকম ভাবে এগুলা মনে রাখে। তোমার কাছে আমি সব থেকে ভালো হবে তুমি একদন্তী লিগ্যান্ড নিয়ে সবসময় কাজ করবা, আর বাকি যে খালি হাতগুলো থাকবে সে হাতে তুমি ওই যে বাকি লিগ্যান্ডগুলো তুমি বসিয়ে দাও। তাহলে এখানে ক্লোরিন আর NH3 আমরা বসালাম, তাহলে বাকি হাত খালি থাকে কয়টা, তার এই হাতটা খালি থাকে, এই হাতটা, আর এই হাতটা, এই হাতটা। তাহলে এখানে একটা দ্বিদন্তী লিগ্যান্ড বসিয়ে দাও, আর এখানে একটা দ্বিদন্তী লিগ্যান্ড বসিয়ে দাও, তাহলেই তোমার হয়ে যাচ্ছে। তাহলেই তোমার এই পুরো একটা অক্টাহেড্রাল শেপ হয়ে যাচ্ছে। তাহলে এইটা হবে তোমার সিস, আর এই সাইডের এইটা হবে তোমার কি, ট্রান্স। তাহলে আশা করি এই জিনিসগুলো আর কারো কনফিউশন থাকার কথা না।
না এখন তুমি বইতে যতগুলো এই টাইপের, এই আমি যে কয়টা টাইপ করালাম এই টাইপের যত এক্সাম্পল আছে তুমি চাইলে প্র্যাকটিসের জন্য ওগুলো সলভ করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে এখানে দেখো ইথিলিন ডাইমিন আছে একটা, মানে দ্বিদন্তি লিগ্যান্ড আছে এখানে মাত্র একটা। আর এই যে প্রতিসম দ্বিদন্তি লিগ্যান্ড, মানে প্রতিসম কেন বললাম, কারণ এই দ্বিদন্তি লিগ্যান্ডে যে দুইটা দাঁত আছে বা দুইটা দাতা গ্রুপ আছে তারা দুইজন একই ক্যাটাগরির, মানে দুইটাই এখানে নাইট্রোজেন। আচ্ছা এই জন্য একে আমরা প্রতিসম দ্বিদন্তি লিগ্যান্ড বা বাইডেন্টেড লিগ্যান্ড বলা হয়। আর এখানে NH3 আছে কয়জন, দুইজন, এবং ক্লোরিন আছে এখানে কয়জন, দুইজন। আচ্ছা তাহলে এক্ষেত্রে আমরা লিগ্যান্ডটাকে আমরা কাউন্ট করব না, আমরা কাউন্ট করব সিস্টেন্সের ক্ষেত্রে কোনগুলা, একদন্তি লিগ্যান্ডগুলোকে আমরা এদের নিয়ে আমরা আর কি সিস্টেন্স স্ট্রাকচারটাকে সাজাবো। আমরা একটু দেখি এখন সিস্টেন্স স্ট্রাকচারটা কিভাবে সাজানো যায়। তাহলে দেখো এক্ষেত্রে আমি প্রথমে যে শেপটা আঁকবো, দেখো সেক্ষেত্রে এই কর্নারে দুইজন দেখো যদি একই পাশে থাকলে সিস, অথবা আমরা বলতে পারি যে ক্লোরিন দুইজন একই পাশে আসে এই জন্য এর নাম কি সিস। ঠিক আছে। আচ্ছা আবার পরবর্তী শেপটা দেখো, এখানে আমরা ক্লোরিন দুইজনকে বিপরীত পাশে নিয়ে গেছি, তার মানে এটা কি হবে, ট্রান্স। এখন তুমি এমন না যে এইটাকে নিতে পারবা না, অবশ্যই এটাকেও তুমি নিতে পারবা। ঠিক আছে। আচ্ছা তুমি যেভাবেই নাও সেভাবেই তোমার এখানে ট্রান্স হবে। আমি বললাম না যেগুলোর অনেক রকম স্ট্রাকচার হতে পারে, তুমি যে কোনো একটা স্ট্রাকচার আঁকলেই পরীক্ষায় এনাফ হয়ে যায় আর কি। ঠিক আছে। আচ্ছা আর যেগুলোর ক্ষেত্রে ধরো আলাদা আলাদা চার ধরনের, সেগুলোর ক্ষেত্রে তুমি চাইলে একটার বেশি দুইটা এঁকে দিতে পারো, ট্রান্স ওয়ান ট্রান্স টু এভাবে তুমি ব্যাখ্যা করতে পারো আর কি। তাহলে আমরা কি করব, আমরা শুধু একদন্তি লিগ্যান্ডগুলোকে ধরে যদি দুইটা একই পাশে থাকে তাহলে আমরা বলবো সিস। এখানে আমরা ক্লোরিনকে ধরে করলাম, ক্লোরিন দুইটা একই পাশে রাখলাম, একে বললাম আমরা সিস। আর ক্লোরিন দুইটা বিপরীত পাশে রাখলাম, একে বললাম আমরা ট্রান্স। এই দুইটা তুমি আগে সাজাবা, তারপর বাকি যে হাতগুলো থাকে সেগুলো তুমি বাকি লিগ্যান্ডগুলো এখানে বসিয়ে দেবা। তাহলে বাকি কে কে থাকে, NH3 থাকে দুইজন, এখানে দুইজন বসিয়ে দেবা। আর এখানে তোমার একটা ছিল তোমার বাইডেন্টেড লিগ্যান্ড, এখানে তুমি দুইজন বসিয়ে দেবা। এখন এরা যদি একই পাশে থাকে তবুও তাও কোনো সমস্যা নেই, কারণ একটা এখানে কিন্তু বিপরীত অবস্থানে চলে আসছে, তার মানে অলরেডি তোমার ট্রান্স শেপ হয়ে গেছে, তাহলেই হবে। সবগুলো যে আমাদের বিপরীত দিকে নিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো একটা নিলেই হবে। কারো কোনো, হ্যাঁ প্রশ্ন বলো। হ্যাঁ একটা তুমি বিপরীত দিকে নিলেই সেটা তুমি ট্রান্স বলতে পারবে, কোনো সমস্যা নেই। হুম, সবগুলো আমাদের নেওয়াটা ম্যান্ডেটরি না। আচ্ছা হ্যাঁ আরো আছে, তাহলে ওগুলো আমরা দেখবো না, আমরা যে ক্লোরিনকে আমরা সাপেক্ষে আর কি এটা সিস্টেন্স করছি, ঠিক আছে, এই জন্য। আচ্ছা দুইটা আছে তোমার বাইডেন্টেড লিগ্যান্ড আর দুইটা আছে একদন্তি লিগ্যান্ড। আচ্ছা এই যে দুইটা এখানে দ্বিদন্তি লিগ্যান্ড আছে, দেখো এই একটা আছে একটা আছে। আর এখানে আছে বাকি দুইটা আছে তোমার একদন্তি, এই যে দুইটা হলো একদন্তি লিগ্যান্ড। এটাকে একদন্তি, হ্যাঁ একদন্তি হয়, এটা এটা একদন্তি ধরা যায়। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তাহলে এটা একদন্তি হবে কখন, NO2 তো ঠিক আছে। তাহলে এই নাইট্রোজেন এখানে শুধুমাত্র আর কি এখানে তোমার ইলেকট্রন জোড় ওকে দিবে, এটারও তোমার ক্ষেত্রে কি নাইট্রোজেন ইলেকট্রন জোড় দিবে। কিন্তু যখন এর স্ট্রাকচারটা এরকম হয়ে যাবে ONO, এটা দেখবে আগের ক্লাসে আমি লিঙ্কের সমানুতা পড়াইছি, মানে NO2 এর স্ট্রাকচার দুই রকম হতে পারে, NO2 হতে পারে অথবা ONO হতে পারে। চাইলে অক্সিজেনও এখানে তোমার দাতা হিসেবে কাজ করতে পারে, আবার নাইট্রোজেনও চাইলে দাতা হিসেবে কাজ করে। যখন নাইট্রোজেন সামনে থাকবে তখন নাইট্রোজেন এখানে দাতা হিসেবে মানে একদন্তি লিগ্যান্ড হিসেবে তখন এরা কাজ করবে। আর যখন অক্সিজেনটা সামনে মানে স্ট্রাকচারটা যখন ONO হবে তখন এখানে তোমার অক্সিজেনটা এখানে দাতা হিসেবে কাজ করবে। আচ্ছা তাহলে এখানে মূলত এটা এই জন্য এখানে নাইট্রোজেন কি আমরা একদন্তি লিগ্যান্ড হিসেবে কাউন্ট করবো, কারণ এখানে ONO লেখা নাই, ONO থাকলে এখানে অক্সিজেন হইতো। আচ্ছা তাহলে এখানে ঠিক আছে, তাহলে এখানে NO2 হলো একদন্তি লিগ্যান্ড হিসেবে এখানে কাজ করছে। তাহলে আমরা এদের নিয়ে আমরা কাজ করব, তাহলে বাকিদের দেখার ব্যাপার না, এদের এদের আমরা এক পাশে রাখবো, এদের আমরা বিপরীত পাশে রাখবো, তাহলেই তোমার বাকিরা যে জায়গাগুলো খালি থাকবে সেখানে তোমার বসে যাবে, তাহলেই হবে। তাহলে দেখো NO2 NO2, তাহলে দুইটা একদন্তি লিগ্যান্ড একই পাশে আছে, তার মানে এটার নাম হবে সিস। আর এখানে দেখো এই যে দুইটা একদন্তি লিগ্যান্ড বিপরীত পাশে আছে তখন এইটা হবে ট্রান্স, এবং বাকি যে হাতগুলা খালি ছিল সেখানে আমি দুইটা দ্বিদন্তি লিগ্যান্ড এখানে আমি প্লেস করে দিয়েছি। আচ্ছা তাহলে এটা কি হয়ে যাবে, ট্রান্স হয়ে যাবে। এগুলো খুবই সহজ, জাস্ট আমাদের একটু খাতায় বারবার একটু প্র্যাকটিস করতে হবে। এই এখানে তোমার কোনো একদন্তি লিগ্যান্ড নাই, যে তিনজন এখানে আছে গ্লাইসিন, তিনজনই তোমার কি এখানে বাইডেন্টেড লিগ্যান্ড। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে সিস ট্রান্স করবো, এক্ষেত্রে তোমার ওয়ে হলো এদের যে তোমার যে দাঁতগুলো আছে বা এদের যে দাতা পরমাণুগুলো আছে এদের অবস্থানটাকে আমরা ঘুরাই দেবো, তাহলেই হবে। তাহলে এই যে দেখো এখানে অবস্থানটা দেখো, এখানে দুইটা নাইট্রোজেন একসাথে ছিল, আর এখানে নাইট্রোজেনের অক্সিজেন ছিল, আর এই সাইডের স্ট্রাকচার দেখো। তাহলে এখন যে কোনো একদিকে আমরা কাউন্ট করি, এগুলো আমরা না দেখি, এগুলো এরকম থাকুক, শুধু আমরা এইটাকে আমরা কাউন্ট করি। দেখো এইখানে দুইটা যেহেতু দুই পাশে দুই কর্নারে দুইটা দ্বিদন্তি লিগ্যান্ড আছে, এবং এই দুইটাকে বসানোর পর দুইটা নাইট্রোজেনের অবস্থানই কিন্তু এখানে একই পাশে চলে আসছে, তার মানে এটাকে আমরা বলবো সিস। আবার এইটার ক্ষেত্রে জাস্ট ওইটা ঘুরাই দেবো, দেখো
এই নাইট্রোজেনটাকে আমি জাস্ট ঘুরাই দিছি, এইটাকে আমি এই পাশে নিয়ে আসছি নাইট্রোজেনটাকে, আর এখানে যে অক্সিজেনটা ছিল এইটাকে আমি এই পাশে নিয়ে আসছি। তার মানে কি এখানে তোমার দুইটা ভিন্ন গ্রুপ এখানে চলে আসলো। তখন তুমি এভাবে মনে রাখতে পারো এটাকে ট্রান্স। এগুলো অনেকভাবে মনে রাখা যায়, তুমি যে কোনো একটা রুলস ফলো করে মনে রাখো, তাহলেই তোমার কাছে এই জিনিসগুলো সহজ মনে হবে। আচ্ছা শেষ। তাহলে আমাদের এই যে কয়টা টাইপ আমি পড়ালাম এগুলো থেকেই তুমি সলভ করে, এগুলো অনেক পড়াশোনা হয়ে গেছে। তাহলে খুব সহজে তুমি খাতায় এগুলো নোট করবা। আচ্ছা তারপর তোমাদের জন্য আর একটা এখানে আমি একটা পিডিএফ সংযুক্ত করছিলাম, এখান থেকেও কিছু স্ট্রাকচার আছে, এগুলো তুমি খাতায় উঠে রাখবা, এগুলো ইংরেজিতে দরকার নেই, ওগুলো আমি বাংলা ওখানে লেখা আছে। আর এখানে কি কি লাগবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে জাস্ট তুমি এক্সাম্পলগুলো খাতায় উঠাবা, আর কিছু না। দেখো এখানে প্রথমে ওরা ফোর কমপ্লেক্স মানে চার সন্নিবেশ বিশিষ্টগুলো আলোচনা করছে। তাহলে এই যে দেখো এখানে একটা সিস আছে, এখানে একটা ট্রান্স আছে, এখানে দেখো দুইটা একই পরমাণু, দুইটা ক্লোরিন এক পাশে, এখানে দুইটা ক্লোরিন বিপরীত পাশে, এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। অথবা দুইটা একই গ্রুপ একই পাশে, অথবা মনে রাখতে পারো যে দুইটা আলাদা গ্রুপ একই পাশে, তাহলে ট্রান্স, দুইটা একই গ্রুপ একই পাশে থাকলে সিস, যেভাবে তুমি মনে রাখো তাহলেই হবে। আর তাহলে এক্সাম্পলগুলো তুমি, তোমার কাজ হলে প্রত্যেকটা এক্সাম্পল তুমি খাতায় বুঝে বুঝে উঠাবা, তাহলেই হবে। এখানে এই যে প্লাটিনিয়াম জিএলয় গ্লাইসিন, তাহলে এটা তুমি এভাবেও আঁকতে পারো, ওই যে এটা তো গ্লাইসিন, তাহলে আমরা সংক্ষেপে এন আর ও লিখে আমরা জিএলয় লিখে দিতে পারি, জিএলয়, ঠিক আছে। এই তাহলে এখানে দেখো জাস্ট সিসের ক্ষেত্রে ওদের বিন্যাসটা এরকম ছিল, আর ট্রান্সের ক্ষেত্রে দেখো বিন্যাসটা উল্টে গেছে। এই দেখো এই যে অক্সিজেন চলে আসছে এখানে তোমার উপরে, আর NH2টা চলে আসছে নিচে, এই জাস্ট এগুলো দেখলে তোমাদের আরও জিনিসগুলো, আরও কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। তারপর এখন সিক্স কমপ্লেক্সের ক্ষেত্রে কিছু উদাহরণ এখানে আছে, সেগুলো তুমি এখান থেকে ওখানে যদি আমার খাতায় থাকে তো ভালো, না হলে তুমি এখান থেকে এগুলো আর কি খাতায় উঠাবা। আচ্ছা তারপর এখানে ওই যে একটা ফেসিয়াল আর ফেস এবং মার, এই যে, তাহলে এগুলো তুমি সিসের পরিবর্তে এখানে টান দিয়ে খাতায় লিখে রাখবা যে এটাকে ফেস এবং মারও বলা যায়, তাহলে এটাও তুমি খাতায় জাস্ট এক্সাম্পলগুলো খাতায় উঠাবা, তাহলেই হবে। আর এটাকে এখানে গ্লাইসিন, তুমি এখানে সংক্ষেপে জিওলয় লিখবা, আমি যেখানে যেরকম দেখাইছি। এরকম যদি কঠিন মনে হয় আমরা সংক্ষেপে জিওলয় লিখবো এরকম করে, এই তাহলেই হবে। জাস্ট এখানে এক্সাম্পলগুলো উঠাবা খাতায়, এটা আমি পিডিএফটা দিয়ে দেবো এই এক্সাম্পলটা, তারপর এখানেও তুমি এক্সাম্পলটা উঠাবা। আচ্ছা এটা তো, ও আচ্ছা এটা হলো আলোক সামান্যতা, আলোক সামান্যতা আজকে দরকার নেই, কালকে আমরা টপিকসগুলো পড়ার পর এই আলোক সামান্যতা নিয়ে এখান থেকে আমরা দেখবো। আপাতত তুমি এই শীট থেকে শুধুমাত্র জ্যামিতিক সামান্যের স্ট্রাকচারগুলো উঠাবা, আর আমি আমার শীটে যেগুলো আছে এগুলো তুমি খাতায় উঠাবা। এই হলো তোমাদের আজকে বাড়ির কাজ। তাহলে কালকে দেখি শুক্রবার যদি আমি সময় পাই তোমাদের ক্লাস নিব, আমি জানাই দেবো গ্রুপে। তারপর রবিবার তোমরা পেইড ব্যাচে যারা আছো তাদের তোমার পরীক্ষা হবে, কারণ পরীক্ষা না দিলে তোমরা আসলে এই জিনিসগুলো যাচাই করতে পারবা না, আর ভুলগুলো ধরতে পারবা না যে কোথায় ভুল হচ্ছে। তাহলে পরীক্ষাগুলো তোমরা সিরিয়াসলি দিবা, ঠিক আছে। তাহলে আশা করি কোনো কনফিউশন নাই, আজকে তাহলে এই পর্যন্তই। নেক্সট দিন আবার আমরা আলোক সমানতা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।